শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, সাথে মিজুল হাস জুবাইরও আছে এবং বিরতির পর সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনিয়া আছে, সাথে আছে জুবায়ের এবং আমাদের সাথে একজন অতিথি আছেন, অতিথির সাথে পরিচয় করাবো। তবে তার আগে যে বিষয়টি বলতে চাই, আজ একটি বিশেষ দিন। আজ বিশেষ দিন এই জন্যই কারণ আমরা জানি ডিজিটাল বাংলাদেশ যিনি বিনির্মাণ করতে সক্ষমতা বাংলাদেশ রাখে, এই বিষয়টি বিশ্বাস করতে পেরেছেন। আজ তার জন্মদিন এবং তার নিশ্চয়ই দেখানো পথে তার পয়েন্টগুলো যদি আমরা অনুসরণ করতে থাকি, একে একে পয়েন্টগুলো মিলে একটা সুন্দর সরলরেখা হবে, যেই সরলরেখা আমাদের উন্নয়নের এই যে গতিধারা, সেই গতিধারাকে আরও অনেক দূর দীর্ঘায়িত করবে, অনেকটা পথ আমরা পাড়ি দিতে পারবো। এবং তার হাত ধরে তরুণেরা কিন্তু এখন প্রতি মুহূর্ত অনুপ্রাণিত হচ্ছে। একজন সজীবদের জয়ের মতো বাংলাদেশকে ভালোবাসতে চেষ্টা করছে, নিজেকে মেলে ধরবার চেষ্টা করছে। এরকম একজন তরুণ আমাদের সাথে আছেন। তিনি যে কাজটি করেছেন সেটা সত্যিকার অর্থে বিশ্বে ব্যতিক্রম, কারণ হাতে বানানো লাল সবুজ খাম দিয়ে তৈরি 240 বর্গমিটারের বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করে সবচেয়ে বড় এনভেলপ মোজাইক ফ্ল্যাগ তৈরি করা হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে যেমনটি বলছিলাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির জন্য আবেদনও করা হয়েছে। এই উদ্যোগের সাথে যিনি সম্পৃক্ত তিনি আমাদের সাথে আছেন। তবে উদ্যোগটির নাম হচ্ছে দুর্নিবার বাংলাদেশ। এবার বলতে চাই উদ্যোক্তার নাম, যিনি স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন ব্যতিক্রমী কিছু করবার, উদ্যোক্তা ও চিত্রশিল্পী সাইমন ইমরান হায়দার। শুভ সকাল সাইমন। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। চমৎকার। প্রতিদিনের সকালটা কিভাবে শুরু হয়? আসলে আজকে আসবার সময় দেখলাম যে এত আমাদের এই অতিমারির সময় অতিবাহিত করছি আমরা, তারপর কিছু লোক জগিং করছে খুব আশা নিয়ে। সো তখন আমার মনে পড়ছিল জাতীয় কবির একটা কবিতার লাইন, যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সো আজকে আসবার সময় এটা আমাকে খুব উদ্বুদ্ধ করে, হয়তোবা আজকের এই সকালটা থেকে আমি সামনে আরেকটা নতুন কিছু করার একটা ইন্সপিরেশন পাবো। বাহ। হ্যাঁ, যেহেতু আপনার মানে যদি আমরা ধারাবাহিকতা দেখি যে একটা কাজের পর একটা, একটা কাজের পর একটা, একটা কাজের পর একটা, এভাবে এগিয়ে যাওয়া। হ্যাঁ, এভাবে ব্যক্তিগত জীবন ওই যে বলছিলাম রুনিয়া, যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলো যদি জুড়ে যেতে পারে একটা সরল রেখা হবে, খুব সুন্দর। সাইমন ইমরান হায়দার ঠিক একই কাজটাই করছেন। এবার আপনার উদ্যোগটি সম্বন্ধে একটু প্রথমেই জানতে, সে 240 বর্গমিটারের বাংলাদেশের একটি জাতীয় পতাকা। এর আগে আমরা কয়েদিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কম্বল দিয়ে জাতির জনকের প্রতিকৃতি বানাবার একটা চেষ্টা দেখেছি, যেটা সত্যিকার অর্থে প্রশংসিত হয়েছে বিশ্বব্যাপী। এবার জাতীয় পতাকা, মানে আসলে এই উদ্যোগটি কিন্তু আমি গত 2-1 দিন আগে কি বলবো ইমপ্লিমেন্ট করলেও এটার আগে কিন্তু 3-4 বছরের একটা প্রিপারেশন আমার ছিল। সো প্রিপারেশনের আগে আসলে হাউ আই ডিড ইন্সপায়ার, এটাই জানতে এই ব্যাপারটাই আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি ডক্টর মুনতাসির মামুনের বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে বইটা আছে, ওখানে আসলে বঙ্গবন্ধুর জীবনীটা অনেক সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর হয়তো 7ই মার্চের ভাষণ সার্বজনীনভাবে সবাই জানি, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা আমরা খুব ভালো মতো উপস্থাপন করি, কিন্তু একজন কীর্তিমানের আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছোট ছোট অনেক কাজ থাকে। আসলে যে লিডার, হি ইজ বর্ন টু বি আ লিডার। হ্যাঁ, আসলে কত বড় মাপের মানুষ ছিল, যদি আমরা তার ছোট ছোট জিনিসগুলো একটু বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব। ছোট্ট করে একটু বলি, 1920-এ জন্ম বঙ্গবন্ধুর, 27-এ স্কুল। তো 27-এ স্কুলের পরে প্রাইমারি থেকে পাবলিক স্কুল, তারপরে উনি একটা মিশনের স্কুলে যান। সো এরপর তার বেরি রোগে আক্রান্ত হয়। ওই সময়কার কিন্তু বেরি রোগটা মহামারী টাইপের ছিল। এক্স্যাক্টলি। সো ওই বেরি রোগে একজন এক একভাবে আক্রান্ত হতো, অনেকে অনেক অর্গান লুজ করতো। তো বঙ্গবন্ধুর চোখে সমস্যা হয়েছিল। আমরা কিন্তু দেখবেন যে আসলে বঙ্গবন্ধুর যদি আমরা আগের ছবিও দেখি, চশমা কিন্তু সবসময় বঙ্গবন্ধুর আছে। সো ওই সময়টাতে যেটা হয় যে তার কলকাতাতে একটা অপারেশন হয়। তো ওই শিক্ষা জীবনে তার 4 বছরের একটা শিক্ষা জীবনের একটা ব্যাহত হয়। হ্যাঁ, ওই সময়টাতে 4 বছর কিন্তু আসলে এখন যেমন আমাদের এত মোটিভেশন, এত কিছু আমরা আবার কামব্যাক করতে পারি, চাইলেই ঘুরে দাঁড়ানো যায়। এক্স্যাক্টলি। কিন্তু ওই সময়টাতে কিন্তু এমনি তো পড়ালেখার প্রতি অতটা মানে টঙ্গিপাড়া বা গোপালগঞ্জ তো তখন অজপাড়াগাই বলা চলে। সো ওখান থেকে কিন্তু আবার কামব্যাক করে। সো 1939 সালে, এটা একটু বলে আমি শেষ করি, 1939 সালে ওই মিশনারি স্কুলে
তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সরওয়ার্দী তারা স্কুলটা পরিদর্শনে যান। তো বঙ্গবন্ধু স্বপ্রণোদিত হয়ে সব ছাত্রের পক্ষ থেকে দাবি তুলেন যে আমাদের স্কুলের চাল থেকে পানি পড়ে, আমাদের ছাত্রাবাস নাই, এটা দিতে হবে। সো আপনি দেখেন যে ওই বয়সটাতে একজন মুখ্যমন্ত্রী এসছেন, তার সামনে দাঁড়িয়ে কথা বলা। এক্স্যাক্টলি। সো ওই যে বললাম হি ওয়ান্টস টু বি লিডার। সো ওখান থেকে এর পরবর্তীতে হ্যাঁ উনি নিখিল ভারতের মুসলিম লীগে জয়েন করেন, পরবর্তীতে বেঙ্গল মুসলিম ছাত্র ফেডারেশনের কাউন্সিলর নির্বাচিত হন। তো ওখান থেকে কিন্তু তার রাজনৈতিক জীবনটা শুরু। সো আমার কাছে আমার ব্যক্তি জীবনে গত 3-4 বছরের আমার নিজের একটি ব্রেক ছিল। সো ব্রেক যখন ছিল তো ওই যেটা আপু বলছিল যে একটার পর একটা করবার তো অভ্যাস। সো আমি আসলে কিভাবে কামব্যাক করবো, একটু আইসোলেটেড হয়ে গেছিলাম, একটু ডিপ্রেস হয়ে যাচ্ছিলাম। সো আমার উদ্যোক্তার পাশাপাশি আমি একজন কারুশিল্পী। সো আমি চিন্তা করছি আমার কাজটা, আমার মিডিয়াম অফ ওয়ার্ক হচ্ছে রিসাইকেল উড অ্যান্ড পেপার। একই সাথে সাইমন এই বিষয়টিও কিন্তু স্বীকার করতে হবে যে একজন আর্টিস্টের জীবনে এই সময়টি আসে যখন একটা ব্ল্যাঙ্ক সময়ে যায়, একটা বিশাল বড় মনস্তাত্ত্বিক যুদ্ধ নিজের সাথে, নিজের সৃষ্টির সাথে, সর্বোপরি চারপাশের পরিবেশের সাথে। যারা আমাকে সৃষ্টিশীল হিসাবে জানে তারা যদি আমাকে এত বড় একটা ভ্যাকুয়ামে পড়তে দেখে, সবাই নানান ধরনের প্রশ্ন করে। প্রশ্ন করে, কিছু লোক থাকে আমাকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এক্স্যাক্টলি ইগনোর করে, টিটকিরি দেয়, মানে মন্তব্য করবার তো লোক অভাব নেই। কিছু ফলোয়ার থাকে, তারা চায় আমি ঘুরে আসি। সো আমি দেখছিলাম যে ওই যে একটু আগে জুবায়ের বলছিল ডটগুলোকে আসলে জোড়া দেওয়া। সো আমি ওই কাজটা আমার প্রতিনিয়ত আমি করি। সেটা হচ্ছে আমি দেখছিলাম যে আগামী কয়েক বছর পরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু বছর পরে হয়তো আমরা উই আর টুয়ার্ডস দ্য এলডিসি গ্র্যাজুয়েশন। সো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে এমন কিছু একটা করি যেটা কিনা আমার এই 3-4 বছর হয়তো সবাই ভাববে যে আমি আসলে কিছু করছি না, কিন্তু 3-4 বছর পরে এসে আমাকে দেখবে যে আমি এমন একটা কিছু করেছি। রুনিয়া, একটু আমি সুযোগ দিব, একটু টেনে নেই, এটা খুব গর্ব করবার মতো। আমরা তো কত জায়গা থেকে ইন্সপিরেশন সংগ্রহ করি না, কত জায়গা থেকে ইন্সপায়ার। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী একজন তরুণকে এইভাবে ভাবাতে পারে, এটা বিশ্বাস করতেই ভালো লাগে। এটা বিশ্বাস করতে একটা অন্যরকম সাহস এটা থেকে আসলে এর থেকে বড় মোটিভেশন কি হতে পারে? আমাদের দেশের 50 বছর পূর্তি হতে যাচ্ছে এবং আমি আসলে কিছু একটা করতে চাই দেশের জন্য। গিনেস বুকে আসলে কথায় আসি যে এটার সাথে যুক্ত হওয়ার বিষয়টা কি, মানে এটা কি প্রজেক্টটা আগে তাদের সাথে ডিসকাস করতে হয়, নাকি প্রজেক্টটা হয়ে যাওয়ার পর তাদেরকে জানাতে হয় যে আমি এরকম একটা প্রজেক্ট করেছি? কাজটা কিভাবে আগায়? আচ্ছা, গিনিজ ইজ ভেরি মাচ কমপ্লায়েন্স একটা প্রতিষ্ঠান। সো তাদের অনেক বছরের একটা প্রতিষ্ঠান। সো তাদের কিন্তু পুরো গোটা ওয়ার্ল্ডে ডিক্লারেশন দিতে হয় যে এই কাজটা গোটা ওয়ার্ল্ডে উনি সবচেয়ে হাইয়েস্ট। হ্যাঁ, সো এই ডিক্লারেশন দেওয়ার জন্য কিন্তু তাদের নিজেদেরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, অনেক ধরনের কি বলবো যে গাইডলাইন্স থাকে। সো অবশ্যই আপনি যেই কাজটাই করবেন না কেন, যদি ব্যক্তিগত কোনো ইভেন্ট বা অ্যাক্রোবেটিক কোনো কিছু না হয়ে থাকে যে আমি ফুটবল দিয়ে এটা করলাম, যখনই এটা কোনো কান্ট্রি ওরিয়েন্টেড কিছু থাকে সেখানে ওরা এটাকে আরও এমফাসাইজ করে যে তুমি কীভাবে করছো। যেমন আমি যে পতাকাটা করেছি, আমরা অনেক সময় পতাকার কিন্তু একটা রেশিও আছে। আমি আমাদের যে কাউকে জিজ্ঞেস করলে বলবো যে হ্যাঁ মাঝখানে শুধু লাল বৃত্ত, এটার কিন্তু একটা রেশিও আছে। সো সব কিছু মিলিয়ে আমার প্রায় অলমোস্ট 2-3 বছর আগ থেকে ওদের সাথে আমার কমিউনিকেট করতে হয়েছে যে এরকম একটা আমি কিছু করতে চাই। সো এইটার কি গাইডলাইন থাকতে পারে। সো ওই গাইডলাইনগুলো মেনটেন করে দেন আমি আসলে এই অ্যাটেম্পটা নিই। হ্যাঁ, সো তার আগে তারা আমাকে ওই সমস্ত কিছু আমার কথাবার্তা সব কিছু শোনার পরে তারা আমাকে অ্যাকসেপ্ট করে যে ইয়েস ইউ আর এলিজেবল ফর ডুইং দিস। চমৎকার। এরকম যখন কোনো ইভেন্ট হয় তখন স্বাভাবিকভাবেই একজন প্রতিনিধি থাকেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে, এমন কি কেউ ছিলেন? এক্স্যাক্টলি। এটা যেটা হয় এখন তো আসলে এই প্যান্ডেমিক টাইমে, সো ওরা যেটা করেছে ওরা আসলে এখানে নিরীক্ষা করার জন্য, অডিট করার জন্য একটি আর্কিটেক্ট ফার্মকে আমাদের সাথে কানেক্ট করে দিয়েছে। সো সেই আর্কিটেক্ট ফার্ম আবার আমাদেরকে নিরীক্ষা করেছে। এর বাইরে উইটনেস থাকতে হয়, আরো ডকুমেন্টেশন, অনেক কিছু থাকতে হয়। চমৎকার। এটা নিয়ে বোধহয় আমরা একটু বিস্তারিত আলাপ করতে পারি, এরকম অনেককে হয়তো আমরা অনুপ্রাণিত করতে পারবো। নিয়ে বিরতির পর সকালে বাংলাদেশের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের। আমাদের সাথে আমাদের আজকের অতিথিও আছেন উদ্যোক্তা এবং চিত্রশিল্পী সাইমন ইমরান হায়দান। তার সাথে আমাদের কথা হচ্ছিল লাল সবুজের এই পতাকাকে তিনি এক ব্যতিক্রমী উপস্থাপনা দিয়েছেন। যে খামে ভরে আমরা শুধুমাত্র হয়তো বার্তা পৌঁছে দিতাম, সেই খাম দিয়েই তিনি আমাদের লাল সবুজের এমন জমি এঁকেছেন যা বিশ্বে অনন্য হিসেবে লিপিবদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে। আরেকবার সাইমনের কাছে আমরা ফিরে যেতে চাই। সাইমন, একটু রেশিওটা জানতে চাই। আমাদের পতাকার তো একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা আপনি বলছিলেন আপনার কথার মধ্যে।
আপাত দৃষ্টিতে মনেই হতে পারে এটা খুব সহজ একটি বিষয়, আমি সবুজের পর সবুজ বসিয়ে যাব, লালের পর লাল বসিয়ে যাব, আমার পতাকা হয়ে যাবে। আমরা একদম শিশু শ্রেণী থেকে যেভাবে জাতীয় পতাকা এঁকে এসেছি, যেভাবে আমরা অভ্যস্ত, আসলেই কি বিষয়টা এত সহজ কিনা? কারণ ভিতরে তোমাকে তো খামগুলো বানাতে হচ্ছে, একটা অ্যালগোরিদম নিশ্চয়ই আছে, কার্ভ গুলো আছে যেখানে আমার লাল এবং সবুজ মিশে যাচ্ছে, একই খামে ছেলেটা রেশিও থাকে। আসলে আমাকে মানে এখানে গিনিজকে আমার আসলে কনসালটেন্সি করতে হয়েছিল। কেন? আচ্ছা। কারণ হচ্ছে আমার পতাকাটা আমি জানি কি রেশিওতে, আমার দেখাতে হয়েছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের পতাকার রেশিও টেশিও কি হবে, সো এইটাকে আমি কিভাবে আসলে মিলাবো, প্রত্যেকটা ও আমার জন্য রিসার্চ আসলে করে নাই। হ্যাঁ, ও আমি রিসার্চ আমি করে ওদেরকে বলেছি, ও জাস্ট ক্রস চেক করেছে যে হ্যাঁ আমার জাস্টিফাইড কিনা। হ্যাঁ, Theory so আমার টা ঠিক খামটার আছে আসলে কিনা। সাইজটা কি হবে, আমি যেই সাইজের খামটা বানিয়েছি ওইটা গতানুগতিক ভাবে দেখা যায় না, এটা আসলে গিফট খাম থাকে না, মানে এটা চিঠির মতো অত বড় খাম না, এটা Right. গিফট খামের মতো। কার্ডে যে gift card না, যেটাতে দেয়। সাধারণত যে টাকা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য যে gift গিফট money খামটা দেওয়ার থাকে, জন্য ওই থাকে। গিফটটা ছোট ছোট সুন্দর সুন্দর খাম। সো খামের সাইজটাও একদম অ্যাকুরেটলি ওদেরকে আমার বলতে হয়েছে। সো অ্যাট দ্য সেম টাইম আর একটা ব্যাপার ছিল, এটা আমাকে আসলে আমার জন্য পজিটিভ হয়েছে, সেটা হচ্ছে যে কমার্শিয়ালি খামটা অ্যাভেলেবেল হতে হবে। আচ্ছা। ইটস লাইক আমি আমার মন গড়া একটা খাম করলে চলবে না। হ্যাঁ, Right. কারণ মন গড়া খাম করলে আসলে ওরা কিন্তু ইউনিক প্যারামিটার দিতে পারবে না। হ্যাঁ, সো আমি যেহেতু বেসিক্যালি আমি কারুশিল্পী, হ্যাঁ, ক্রাফট আর্টিস্ট, সো আমার অর্গানাইজেশন হচ্ছে গ্রিটিং স্টুডিও, আমি ওটার ফোকাল আর্টিস্ট। সো আমার ওই অর্গানাইজেশন তো আসলে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, সো ওইখান থেকে আমি খাম বিক্রিও করি, হ্যাঁ, কার্ড Right. বিক্রিও করি। এখন এই খামগুলো কি বাজারে পাওয়া যাবে? না, আমার হাতের খামটা আসলে এইখানে গিনিজে ইউজ হয়ে গেছে, মানে আমার নিজের হাতের খামগুলো এখন আসলে কিছু হয়তো থাকতে পারে আমার ওয়্যার হাউসে, বাট ওটাই ইউজ হয়ে গেছে। সো তার আগ পর্যন্ত আসলে আমার ওটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতে হয়েছিল। আচ্ছা। সো ওইখান থেকে কিছু বিক্রি হলো, আমার করবার কিছু ছিল না, কারণ Right. আমাকে ও গিনিজ বলে দিয়েছে যে এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হতে হবে। সো ব্যাপারটা খুবই মানে ইন্টারজেলিং একটা ব্যাপার ছিল যে ওইটাকে মিট আপ করতে হবে। আচ্ছা, একটা জিনিস যদি আপনার আমাকে নিশ্চয়ই। অ্যালাউ করেন আমি একটু বলবো, সেটা হচ্ছে গিনিজ অথরিটি, গিনিজ বুক অফ ওয়ার্ল্ডসে অনেক দেশের অনেক নাম থাকে, বাংলাদেশের এরকম অনেক রেকর্ড আছে, আমরা সুন্দর সুন্দর অনেক এই প্রসঙ্গে আমরা আসতাম, এই প্রসঙ্গে আসতাম যে সো অনেক অ্যাক্রোবেটিক রেকর্ড ফুটবল নিয়ে হয়েছে, পতাকা নিয়ে হয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন কি না আমি জানি না, যে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, গিনিজে 7টা আনলাকি রেকর্ড আছে বাংলাদেশ সম্পর্কে। লাকি 7টা আনলাকি এক্স্যাক্টলি, এবং এই রেকর্ডগুলোর জন্য কিন্তু আমরা আসলে কখনো অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, আচ্ছা। এটা গিনিস তার নিজেদের থেকে, মতো তার করে set রিসার্চ করে। থেকে প্রোঅ্যাক্টিভলি এই রেকর্ডগুলো তুলে দিয়েছে। সো এই রেকর্ডগুলো আমি একটু যদি শোনাই নিশ্চয়ই। আপনাদের, মানে আমাদের কি ভেট করবার কোনো সুযোগ আছে কিনা এটা একটু জেনে নিতে চাই। এক্স্যাক্টলি। আচ্ছা, ওয়ার্ল্ডস থিনেস্ট নেশন, country with the worst air pollution, most densely populated country, population over 50 million, most densely populated city, largest civilization as a result of climate change. না, So এটার সবকটার সাথে এই মুহূর্তে আমাদের কন্ট্রাডিক্ট করবার মতো যথেষ্ট জায়গা আছে। হ্যাঁ। আমরা এর চেয়ে বেশি এয়ার পলিউটেড শহরের কথা জানি, আমরা এর চেয়ে বেশি Exactly. আসলে জনসংখ্যা ঘনবসতির জায়গা এর জানি। চেয়ে বেশি যেই শহরটা এয়ার পলিউটেড, ও তো যে অ্যাপ্লাই করবে না যে আমাকে এই না, রেকর্ডটার জন্য ডেফিনেটলি দাও। মানে আমরাও তো অ্যাপ্লাই করিনি, সম্পূর্ণ দিতে হয় Exactly. গিনিস দিয়েছে। Yeah. apply এখন করবে না। আমাদেরকে আসলে প্রত্যেকটা নেশনেরই কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু মানে কি বলবো যে কিছু ইভেন্টস থাকে, অ্যাক্টিভিটিস থাকে। সো আমাদেরকে আমাদের জায়গায় পজিটিভ কাজ করে আসলে ওই জরাজীর্ণ জিনিসটাকে কিন্তু আমাদেরকে চাপা দিয়ে দিতে হবে, তাই না? আমাদের সেখানে কিছু উত্থান করতে হবে। এক্স্যাক্টলি। মুনতাসির স্যার সেদিন আমাকে আমাদের ওই ফোরামটাতে কথা বলছিল, উনি বলছিল যে যেই জায়গার থেকে যে সাইমন কাজ করছে লেটসে ক্রাফট নিয়ে, সে তার ক্রাফট নিয়ে যতটুকু বেস করে একটা এফোর্ট দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নামটা তুলে একটা পজিটিভ ব্র্যান্ডিং যেতে দাঁড় করানো এক্স্যাক্টলি, যায়। একটা পজিটিভ বাংলাদেশ বা পজিটিভ ব্র্যান্ডিং যেটা বললো, কান্ট্রি ব্র্যান্ডিং যেটা, তো আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এই কাজগুলো করতে পারি, ডেফিনেটলি বাংলাদেশের অনেক আরও ভালো ভালো প্যারামিটার আছে। সেটা আমরা বিজনেসের ক্ষেত্রে বলি, সেটা আমরা আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে বলি, ইচ অ্যান্ড এভরিথিং। আজকে আমরা অনেক আসলে নেগেটিভ কথা বলে ফেলছি যে হ্যাঁ, করোনা মোকাবেলায় আমরা কতটুকু সার্থক, কতটুকু ব্যর্থ, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন
আমরা ভ্যাকসিনেশনে কতটুকু এগিয়ে, অনেক উন্নত বিশ্বের চাইতে আমি গতকালকে ভ্যাকসিন দিয়ে এসেছি। জি। হ্যাঁ, আমার বয়সটা এর আগে রিচ করে না, এখন রিচ করে ফেলেছে। আমি শুনেছি আরও কম বয়সী। সো মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে সবাইকে ভ্যাকসিনেট করে দিবে। আরেকটু হয়তো টাইম বেশি লাগতে পারে, বাট না, আমরা সেদিক থেকে অনেকটাই এগিয়ে আছি। এক্স্যাক্টলি। অনেক সো দেশের আমাদের কিন্তু আসলে পজিটিভ দিকের কিন্তু এই যে অভাব নেই। এত বড় একটা ক্রাইসিস, গ্লোবাল, দিস ইজ আ গ্লোবাল বৈশ্বিক একটা সমস্যা, এটাকে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে মোকাবেলার চেষ্টা করছি। এখন আমাদের কিছু লিমিটেশনও আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের পার্সোনাল আমরা পারসেপশনেরও বুঝতেই পারছি যে আমাদের পজিটিভ ব্র্যান্ডিং এর জন্য আসলে Exactly. আমাদেরকে নিজেদেরকেই স্বপ্নদিত হয়ে কাজ করতে হবে। কিন্তু আপনার এই যে স্বপ্নদিত হয়ে কাজ করা, এই পুরো বিষয়টা আসলে 3 বছর লেগেছে অলমোস্ট, আমার 3 আপনাকে বছর হাতে তো লেগেছে। খামগুলো বানাতে হয়েছে। একটা আর্থিক বিষয় তো এখানে জড়িত ছিল, সেইটা আসলে কিভাবে আসলে করা হয়েছে? একবারকে যদি সাইমন, বলি, আমি একটু সহজ করি, টোটাল কত খাম লেগেছে? আমাদের এখানে 16,000 16,000 খাম লেগেছে, বাট আমার প্রিপারেশন ছিল 20,000। আচ্ছা, 16,000 খাম। এই 16,000 খাম বানাতে একটা সময়ের ব্যয় হয়েছে, যে সময়ের একটা মূল্য আমাদের নির্ধারণ করতে হবে, একই সাথে অর্থের ব্যয়টাকে সরাসরি আমাদের নির্ধারণ করতে হবে, সেই হিসাবে যদি একটু জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হয় আর্ট ক্রিয়েট করার জন্য না অর্থটা কোথা থেকে আসে আর্টিস্ট নিজেও জানে না। আচ্ছা। পিকাসো যখন ছবি আঁকে বা লিওনার্দো ভিঞ্চি যখন ছবি আঁকে, ওনারা কিন্তু খুব একটা মানে রিচ ছিল না, না। কিন্তু পেইন্টিং এর যে ইনগ্রেডিয়েন্টগুলোর কিন্তু দাম আছে আসলে। সো আসলে আর্টটা, পেলে যখন ফুটবল খেলেছে, উনিও তো একজন আর্টিস্ট। হ্যাঁ, সো তার একটা বল হলেই হতো, আর বলো ছিল না কিন্তু। হ্যাঁ, আর কোনো কিছু দরকার ছিল না। দিস ইজ হোয়াট আসলে হ্যাঁ, বাই প্রফেশন আমি বিং আ সিরিয়াল এন্টারপ্রেনার, আই হ্যাভ কাপল অফ ভেঞ্চার্স। সো আমি আসলে এই কাজটা করবার সময় আসলে তাকিয়ে দেখি না যে এখান থেকে কিভাবে আসলে অর্থায়ন হবে, কিভাবে। হ্যাঁ, আচ্ছা। ফাইনালি হ্যাঁ, ইভেন্টটা যেহেতু ঢাকা ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, আরও এখানে অনেক এঙ্গেজমেন্ট ছিল, সো এখানে আমার যে শুভানুধ্যায়ী যারা আছে আমার আশপাশে, সবাই আমাকে আসলে সাপোর্ট Contribute করেছে, করেছে। টু বি অনেস্ট। হ্যাঁ, আর এখানে আরেকটা ব্যাপার আমি উল্লেখ করব যে আমার সাথে একটি ভলেন্টারি টিম কন্ট্রিবিউট করেছে আমার কাজের সাথে। বাহ। সো এইটা একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, আগ্রহ নামে একটা প্রতিষ্ঠান। সো ওদের ভলেন্টারি টিমটা আমার সাথে পুরোপুরিভাবে এই কাজ করায় আমাকে পুরোপুরি সহযোগিতাটা করেছে। বাহ, চমৎকার। তো এই যদিও পাশ কাটিয়ে গেল সাইমন বিষয়টিকে, কেমন টাকা খরচ হলো, কেমন কি ব্যয়, যাই হোক এই বিষয়টায় জোর করতে চাই না সাইমন, একদম শেষ পর্যায়ে আছি। কি স্বপ্ন দেখি? আজকের পর্বটা ঠিক সে পথেই হেঁটেছে, বাংলাদেশের কথা বলছে লাল সবুজের এক বিশাল জমিনের কথা, যা বিশ্বব্যাপী আমাদের এক পজিটিভ ব্র্যান্ডিং দিয়ে ভিন্নভাবে উপস্থাপন করবেন। এবং এর কারিগর যিনি, তিনি আমাদের সাথে আছেন উদ্যোক্তা এবং একই সাথে কারুশিল্পী সাইমন ইমরান হায়দার, যার সাথে আমাদের কথা চলছিল। রুনিয়া, যে কথাটা আমরা বলছিলাম, আমরা গিনিসের কথা বলবো, গিনিসের সাথে যুক্ত হওয়ার আমাদের পজিটিভ ব্র্যান্ডিং এর পাশাপাশি এখনকার তরুণ সমাজকে আমরা যেটা দেখি যে তারা কিন্তু আসলে দেশ নিয়ে কিছু করতে চায়, কিন্তু আসলে কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। তো আপনি যেহেতু তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছেন এবং আর্ট কালচারের সাথে আপনি যুক্ত আছেন, আসলে তরুণদেরকে কি মোটিভেশনটা খুব বেশি দরকার, সেটা কি বাইরে থেকে আসা দরকার, নাকি নিজের ভেতর থেকে, দেশ থেকেই মোটিভেটেড হওয়া দরকার? যেমন আরেকটু ছোট্ট সংযোজন করতে চাই রুনিয়ার চমৎকার এই প্রশ্নের সাথে, সেটা হচ্ছে সবার জীবনে একজন মুনতাসির স্যার থাকে না, সবাই এত সৌভাগ্যবান হয় না। কিন্তু কারো সবার হয়তো জীবনে কিন্তু বঙ্গবন্ধু আছে। সবার জীবনে, জাতির সবার কাছেই কিন্তু সেই অনুপ্রেরণাটি আছে, কিন্তু সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবার জন্য, না হবার জন্য অনেকগুলো কারণ আমরা সমাজে তৈরি হতে দেখেছি, যারা বিক্ষিপ্ত বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে একটু যদি জানতে চাই, তরুণদের সামনে এখন আইডল হিসেবে যারা উপস্থাপিত হচ্ছেন, যারা অনুপ্রেরণা দেবার কথা বলছেন, বিভিন্ন ভার্টিকালে যাদের জনপ্রিয় হতে দেখছি, সত্যি কি এরা অনুপ্রাণিত যথার্থ পরিমাণে করতে পারবে, যাতে করে এই যে আপনি যেই চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন, সেই চেতনাবোধের একটা অন্যরকম জাগরণ আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সবার মুখের কথায় বলি যে মানে স্বাধীনতা যুদ্ধের যে উদ্বুদ্ধ হয়ে, যুদ্ধের ইতিহাস থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এটা করছি। আসলে এতটুকু মুখে থাকলে চলবে না, আমাদের ডিটেলে যেতে হবে প্রতিটা সেক্টরে। আমরা আসলে অনেক সংগ্রামী একটা জাতি তো। হ্যাঁ, সো আমাদের দেখেন যুদ্ধটা কিন্তু পুরো গোটা দেশে হয়েছিল। হ্যাঁ, পুরো নেশন কিন্তু ওটাতে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউটেড করেছিল। ঠিক আছে, সো আমরা কিন্তু খুব ডিটেইলে একটা নেশন। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো কিছু চট করে ছোটোভাবে পেয়ে যাওয়া না। সো হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমি আসলে বুঝতে পেরেছি যে মোটিভেশনাল স্পিকার বা
আধুনা যে একটা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, মানে ভাইরাল হয়ে ক্ষমতা হওয়া এই একটা টেন্ডেন্সি এক্স্যাক্টলি আমরা দেখা যাচ্ছে যে সেম কথাটা বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বলে বেড়াচ্ছি। আসলে আমার ডেপথটা কতটুকু, রেদার দেন আমি যদি কীর্তিমান শুধুমাত্র বঙ্গবন্ধু না আরও অনেকে আছে, আমি যদি তাদের কথাগুলো তুলে ধরতে পারি এবং শুধু আমি শুনবো না, আমি জানতে নিজের থেকে চাইবো, হ্যাঁ, মানে সেলফ মোটিভেশন যেটাকে বলে, প্রোফাউন্ড, এক্স্যাক্টলি। আমি যদি জানতে চাই না, তাহলে কিন্তু অনেক জায়গা আছে যেখান থেকে আমি জানতে পারবো। সো কানেক্টটা ওইভাবে করতে হবে। ফাইন, একজনের থেকে একজন ভালো কথা বলছে, যদি তার থেকে আমি ভালোটা নিতে পারি, দ্যাটস ফাইন। বাট আসলে যেটা জুবায়ের, আসতে হবে ভেতর থেকে। আমি মানে টু বি অনেস্ট, ইট ইজ নট বিকজ আই এম সিটিং ইন ফ্রন্ট অফ জুবায়ের, ও তরুণদের প্রতিনিধিত্ব করে ওর জায়গাটাতে। সো ওর প্রতিটা কথা কিন্তু দেখলেই বোঝা যায় যে ওইটা নিয়ে স্টাডি করে, ওর জায়গাটাতে ও শতভাগ দেওয়ার চেষ্টা করে। এটা যেই কেউ ওর কথা শুনলে বুঝতে পারবে। কিন্তু এটা কিন্তু আজকে থেকে না, ওর শুরু থেকে আমি তাকে ফলো করেছি। সো আমি দেখেছি যে তার গ্রুমিংটা সেলফ গ্রুমিং যেটাকে বলে, সো ওটা কিন্তু আসলে অন্তর্শ্বাস শূন্য হলে কখনোই আপনি আপনাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন না, এটা যেই কোনো কাজেই হোক না কেন। আপনি যদি প্রথম টায়ারটা শিখেই মনে করেন আপনি একটা কি বলবো যে একটা আউটপুট দিতে চাইবেন, ওইটা হয়তো প্রথমবার ভালো লাগতে পারে, এরপর কিন্তু আর ভালো লাগে। সো আপনার প্রতিনিয়ত চেষ্টা করতে হবে এটাকে আরও ভালো কীভাবে করা যায়। আরও ভালো করার জন্য চর্চা এবং গবেষণা এটা খুবই জরুরি। সো চর্চার গবেষণা করতে হলে ধৈর্যটা কিন্তু থাকতে হবে, চট করে কোনো কিছু অর্জন করা যায় না। সো এইটা প্রত্যেকটা তরুণকে, সে তার প্রফেশন যদি মানে চিকিৎসক হয়, সেখানেও তার প্র্যাকটিসটা ওইভাবে শতভাগ সততার সাথে করতে হবে। সে যদি একজন আর্কিটেক্ট হয় তবে তাই, যদি একজন শিক্ষাবিদ হয় তবে তাই। যে যার জায়গায় ইনডেপথলি তার নলেজ নিয়ে তারপর নলেজটাকে চমৎকার। এই অবস্থায় রুনিয়ার কন্ট্রোল নিতে হবে, কারণ আমি এতই ওভারওয়েলড যে পরের লাইনগুলো বলতে পারবো না। আমি সালমান হায়দার এই কথার সাথে সহভাগ একমত। কারণ আমি যদি চিন্তা করি আপনার খামগুলো বানানোর কথা, যেহেতু হাতে বানানো হয়েছে, 16,000 খাম ধৈর্য ধরতে হয়েছে 3 বছর ধরে এই একটা দিনের একটা আয়োজনের জন্য। এই আয়োজনটা আসলে কতক্ষণের ছিল এবং দুর্নিবার বাংলাদেশ কেন না? আচ্ছা, নামটা নিয়ে খুব আগ্রহী, কেন দুর্নিবার বাংলাদেশ? দেখেন, এই যে আমার তো প্রিপারেশন ছিল 20,000 খাম, সো 20,000-এর মতোই আমি বানিয়েছি। সো দেখেন, একটা খাম যদি আমার বানানোটা ভুল থাকতো, জি, আমি জানিও না কোনো একটা ভলান্টিয়ারের হাতে সেই খামটা পড়লো, ওই যে খামটা আসলে ডিস্টর্টেড একটা খাম, ওইটা কিন্তু আমার রেশিওটাকে নষ্ট করে দিতে পারতো। সো দেখেন, এই যে ভুল প্লেসিং হতো, খামের প্লেসিং হতো, এবং আমার বানানোতে প্রতিটা যখন বানানো হয়েছে, প্রতিটা সময় আমার মনে হয়েছিল যে আই এম ওয়ার্কিং ফর মানে বিগ কজ। সো প্রতিটা ওই ছোট 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 বিন্দু বিন্দু কাজেই কিন্তু আমার কাজটা ছিল বিন্দু বিন্দু, কিন্তু আমার চিন্তাটা কিন্তু ছিল একটা বড় চিন্তা, যে এটা কিন্তু একটা ধৈর্যের একটা বড় বিষয় ছিল। ফাইনালি যেটা আপনি বলছেন যে ইমপ্লিমেন্টেশন, এবং ওই যে এটার যে একটা অ্যালগরিদম আছে সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করা। সো দেখেন, এখানে একটা ছোট কাজকেও আপনি ইগনোর করতে পারবেন না। এটাকে যদি আপনি সাকসেসফুলি ডান করতে চান, ইভেন এখনও আমি যে এই যে এখন আমি ডকুমেন্টেশন জমা দিচ্ছি, এখানেও যদি আমার ঘাটতি থেকে থাকে, এই পুরো এফোর্টটা কিন্তু ড্রপ ডাউন হয়ে যেতে পারে একটা ছোট্ট ভুল, একটু অমনোযোগী হলে। আমি যেটা অল ডিউ রেসপেক্ট, যে লাইক আমি একটা অ্যাক্রোবেটিক কোনো কিছু একটা আমার সেলফ করলাম, আমি ওইটার আমি একটা ভিডিও করে সেটাই করলাম, সেটা ঠিক আছে, পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। কিন্তু এখানে আমার মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে আরো লোকজনের ইনভলভমেন্ট এবং শারীরিক নিয়ন্ত্রণের তো একটা বিষয় আছে। এর সাথে মাথায় যখন দেশকে রিপ্রেজেন্ট করার বিষয়টি কাজ করে, রুনিয়া, এরকম ভাবে যে মানুষটি চিন্তা করে, এটা একটা বিশাল চাপ, অবশ্যই বিশাল মানসিক চাপ, যে আমি কি করছি, সময় জ্ঞানটাও ওই সময়ই কিন্তু আমার ওটা করতে হবে। সময়টা পার হয়ে গেলে তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা আর ভ্যালিড থাকবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। সো এই পুরো জিনিসটা ওই রকম করে চ্যালেঞ্জ ছিল। আমি যে সময়টা করেছি, এই সময়টা তো ছিল আসলে লকডাউনের সময়। সো এইখানে আমার অথরিটিকে বুঝাতে হয়েছে যে আমি পুরোপুরি এখানে জৈব সুরক্ষা থেকে, যেমন আর ভলান্টিয়াররা যখন মিডিয়া ছাড়া কেউ এখানে ইনভাইটেড ছিল না, আর আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ছিল, আর যারা ছিল গুণীজনরা, সো তার বাদে কিন্তু কেউ ছিল না। সো ওই সময়টাতে আবার আমাদের সাথে যারা ক্রুরা কাজ করেছে তারা থাকতে পারেনি। আমরা ওই যাতে একটা হলের ভিতরে, এখানে কিন্তু গিনিস প্লাস হুয়ের গাইডলাইন, 2টা গাইডলাইন আমার মেনটেন করতে হয়েছে ফর এই
করোনার মধ্যেও লকডাউনের মধ্যেও কাজটা করবার জন্য। এখানে আমার গভর্নমেন্টকে বোঝাতে হয়েছে, গিনিসকে বোঝাতে হয়েছে, হুকে বোঝাতে হয়েছে, আর ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়েছে সেটা একটা মানে ওয়ার্ল্ডের একটা বড় 5 স্টার চেইন। সো ওদেরও একটা গাইডলাইন আছে। সো প্রতিটা গাইডলাইনকে মেনটেন করে, আর একটা জিনিস দেখেন যে বাংলাদেশ যেটা হয় লকডাউনের মধ্যে যে আইসক্রিম খেতে বের হয়, সো আমার এক্স্যাক্টলি, সো আমার এখানেও কিন্তু ওই প্রবণতার মানুষজন স্বাভাবিকভাবেই ছিল। সো সেইটাকেও গাইড করা, সেটাকে ঠিক রাখা, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, মানে সেটা আমার একদম জানার জায়গা। ধরেন গিনেসের সাথে যখন আপনার কথা হচ্ছিল যে বিষয়টা আপনি করতে যাচ্ছেন, জি জি, এমন কি কোনো সম্ভাবনা থাকতে পারতো যে অন্য কোনো দেশও হয়তো একইভাবে একটা পতাকা প্যারালালি একই টাইমে চিন্তা করছে তৈরি করার চেষ্টা করছে? আচ্ছা, এইটা একটা মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিনিস কিন্তু আমাকে কয়েকবার নোটিস করেছে যে তুমি কি টাইমটাকে পিছাবা কিনা দেখো, কারণ মানে এই অবস্থা তুমি কি এই টাইমটাকে করবো না। বাট আমি টাইমে স্ট্রিক্ট ছিলাম, কারণটা হচ্ছে কাগজের না ময়েশ্চার হলে কাগজটা শ্রিঙ্ক করে, ক্রিস্প চলে যায়, একটা ক্রিস্প থাকে ওটা চলে যায়। এক্স্যাক্টলি। সো তখন আমার রেশিওতে কিন্তু আমি আসতে পারবো না। মানে চ্যালেঞ্জটা দেখেন, প্রতিটা ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ ছিল। সো আমি সো আমি যেই টাইমটাকে ব্লক করেছিলাম, এই ব্লকিং টাইমের মধ্যে আসলে আমি ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা। সো এখন আমার রেকর্ডটা হয়ে যাওয়ার পরে দেন আমাকে চ্যালেঞ্জ করে অন্য কোনো কান্ট্রি এটা চ্যালেঞ্জ করে করতে পারে। বাট আমার এই ব্লকিং সময়টাতে এতটুকু গিনিজ আসলে তারা বুঝে যে একটা লোক একটা এত বড় এফোর্ট নিচ্ছে, এবং আমার ব্যাকগ্রাউন্ডও তাদের চেক করতে হয়। সো সব মিলিয়ে তারা এতটুকু, এটা যেই কারোর জন্য তারা যখন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, তখন ওরা আপনার জন্য ওই সময়টা ব্লক রাখবে। ওই সময় অন্য কেউ আসলে অ্যাপ্লাই করতে পারবে। সাইমন ইমরান হায়দার, এটা তো আপনার স্বপ্নের কথা শুনলাম, সবার কথা শুনেছি, এবার একটু বাস্তবতাটা জানতে চাই। বাড়ি বসে খাম বানাচ্ছি, হ্যাঁ আমি কারুশিল্পী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ আমার একটা স্ট্যাবলিশ বিজনেস আছে, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। কিন্তু বাড়ি বসে দিনের পর দিন খাম বানাচ্ছি, বাড়ির মানুষের রিয়াকশনটা আসলে কি? না, আসলে শুধু বাড়ি বসে না, আসলে এটা বন্ধু বান্ধব চারপাশে যারা আছে, মানে আমি যদি আমার কর্মস্থলে যাই, তখন আমার প্রতিদিনের জন্য কাজটা কিন্তু খুব একটা বড় ছিল না। প্রতিদিন আমি টার্গেট করেছিলাম যে 20 খামস বানাবো। তো 20টা খাম বানাতে আসলে হাতও চলে আসে। হ্যাঁ, একই তো এইভাবে করে হাতটাও চলে আসে, অ্যাডহেসিভ দিয়ে করে ফেললাম। সো এইটা আসলে শুধু বাড়ি বসেও হয় নাই, কখনো কর্মস্থলে গিয়ে করেছি, কখনো গাড়ির মধ্যে করে ফেলেছি। এরকম করলে আমারই তো আঙুল চলার। এক্স্যাক্টলি, মানে আপনি দেখবেন যখন একজন একটা সেম কাজ করতে থাকে, হয়তো 10 দিন 12 দিন যাওয়ার পর থেকে তার ফ্লোটা সাধারণ লোকের চাইতে অনেক বেশি চলে আসে, প্রো হয়ে যায়। এক্স্যাক্টলি, একদম শেষ পর্যায়ে আছে। বাড়ির মানুষের অভিব্যক্তি কি ছিল, কিভাবে নিয়েছেন তারা? আসলে বাড়ির মানুষকে বুঝতে দেইনি। এটা থেকেও একটা টেক হোম আছে। অসংখ্য ধন্যবাদ। যখন কাজ করব, নিরিবিলিতে কাজ করব, যখন দেখবে সবাই একসাথে। শিল্পী সত্তার জাগরণ এরকম নীরবেই হতে হয়। শিল্পী সত্তার জাগরণ এরকম নিজের কেন্দ্রিকতা থেকেই হতে হয়। নিজেকে কেন্দ্র করে কিছু শুরু করলে, এবং যদি দেশের অনুপ্রেরণা আপনার সামনে থাকে, নিশ্চয়ই এক ভিন্ন মাত্রায় আপনি পৌঁছবেন। সর্বজন ভালোবাসা তো আপনি পাবেনই, একই সাথে ইতিহাস কোথাও আপনাকে এমনভাবে মনে রাখবে যে মনে রাখা কোনো দিন ভুলিয়ে দেওয়া সম্ভব না। দেখতে দেখতে সকালের বাংলাদেশের আরও একটা পর্বের ইতির জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। প্রতিটা চিঠির নিচেই আমরা ইতি লিখি, যে একটা খামে পুরে দিই। তবে এবার যে খামে ভরে বাংলাদেশের নাম গেল, সে নাম অনেক দিন থাকবে। আজকের দিনটা আপনাদের শুভ কাটুক, সবাই ভালো থাকবেন, শুভ সকাল।